Okay. আচ্ছা, আমি লেকচার 5 এর একটা ওভারভিউ দিচ্ছি আর কি। এর মধ্যে যারা দেখছো তোরা যদি I mean if you have question feel free to ask. স্যার মানে আমি লেকচার 5 এর একটা ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার এটা লেকচার 5 যারা পড়ছো অলরেডি, তার যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করো আর কি। ওকে স্যার। হ্যাঁ জি স্যার। স্যার আমরা কি মিডের ডেটটা একটু ফাইনালাইজ করতে পারবো? অবশ্যই পারবো। মিড জানি কবে? আচ্ছা মিড স্যার হচ্ছে, আপনি এখনো কিছু বলেননি। ও বলিনি। আচ্ছা মিড হচ্ছে 24 এ, হ্যাঁ 24 স্যার তারিখে মিড। এটা কি 22 নেওয়া যেতে পারবে? 24 তে আরেকটা মিড আছে। 24 এ আর কোন মিড আছে? স্যার আমার বায়োস্ট্যাট আছে। ও বায়োস্ট্যাট আছে না? জি। হুম। এই 22 তে নিলে কি বাকিদের কি অবস্থা? স্যার এখন পর্যন্ত তো কোনো কিছু বলেনি অন্যান্য সাবজেক্টের। 22 তে? জি স্যার। আচ্ছা তোমাদের যদি 22 তে, আচ্ছা দেখো, হ্যাঁ নেক্সট ক্লাস পর্যন্ত দেখো, যদি 22 তে অন্য কিছু থাকে তাহলে আমাকে জানাও আর কি, হ্যাঁ। ওর মিডের ক্ষেত্রে আচ্ছা এখন আসলে নেসেসারি না যে আমাদের মিডের মানে ওই ক্লাস টাইমিং দিতে হবে। এখান দিয়ে ক্যালকুলেট আমরা চাইলে আর কি ধরো স্যাটারডে, ফ্রাইডে, স্যাটারডে, থার্সডে যে কোনো সময় নেওয়া যেতে পারে। তোমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর টাইম কখন দিয়েছে? স্যার 1টা থেকে 5টা পর্যন্ত টাইম দিয়েছে উইন্ডো। 1টা থেকে 5টা? জি। ওকে, আচ্ছা অসুবিধা নেই, আমরা এটা রিস্কেডিউল করতে পারবো, হ্যাঁ সমস্যা নেই। নেক্সট ক্লাস পর্যন্ত এই বাকির একটু জানাও আমাকে কি অবস্থা। ওকে ওকে স্যার যদি 22, ওকে যদি 22 তে কি বলে, যদি কারো এক্সাম না থাকে তাহলে আমরা ওই দিন স্কেডিউল করতে পারি, অথবা আমরা চাইলে 20 কি জানি 24 এর পরেও নিতে পারি। এই মানে অনলাইন এক্সামের সময় এটা আসলে এমন সিরিয়াস কোনো ইস্যু না আর কি। সিঙ্গেল কোর্সের ক্ষেত্রে মাল্টি সেকশন গুলোতে একটু প্রবলেম হয় আর কি রিস্কেডিউল করতে। আমার যে সিঙ্গেল সেকশন, সো উই ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। আমি একটু নেক্সট ক্লাসে মনে করাই দিও তাহলে। ওকে তাহলে ওকে লেকচার 5। স্যার আমার একটা কোশ্চেন। ইয়া প্লিজ। স্যার তো এখানে বলা আছে যে the gram positive cell wall consists of single 20 to 80 nanometer thick homogeneous Yeah. layer of peptidoglycan. তারপর Yep. gram negative বলা যে it has 2 to 7 nanometer peptidoglycan layer covered by 7 to 8 nanometer thick outer membrane. So তারপর যখন আমরা ডায়াগ্রামটা দেখি আমরা দেখি যে gram negative এর has a thicker outer cell wall, কিন্তু gram positive এরটা না আরো বড় because এটা 20 to 80 nanometer thick, whereas gram negative টা হচ্ছে 2 to 7 অথবা 7 to 8. So gram positive টা না আরো thick হওয়ার কথা। আচ্ছা এটা আসছে বেসিক্যালি ঠিক, যেটা কি সেটা কিন্তু পেপটিডোগ্লাইকেন লেয়ার, হ্যাঁ ওই তোমার এই আচ্ছা এইভাবে যদি বলা যায় যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের যে স্ট্রেংথ, হ্যাঁ এই মেজর স্ট্রেংথ আসছে কিন্তু তোমার ইয়া থেকে, তোমার এই পেপটিডোগ্লাইকেন লেয়ার থেকে, হ্যাঁ। তা যে ওখানে যে থিকনেসের কথা বলা হয়েছে 78 অথবা 22 হোয়াটএভার, ওটা কিন্তু শুধুমাত্র পেপটিডোগ্লাইকেন লেয়ারের। এই যে দেখো গ্রাম পজিটিভের সেল ওয়াল, এটা গ্রাম নেগেটিভ, এই যে এই অংশটা আছে না, এইটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন লেয়ার, হ্যাঁ। এটা কিন্তু না, নট দিস ওয়ান, নট দিস ওয়ান, ওকে। দিস পার্ট আর দিস পার্ট এগুলো বেসিক্যালি লিপিড দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকেন লেয়ার হচ্ছে এইটা, এটা ঠিক না, শুধুমাত্র এরকম একটা থিন লেয়ার,
দিস ইজ সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ। এটার পেপটিডোগ্লাইকেন লেয়ারটা দেখো, ইটস থিক, রাইট? জি স্যার। বুঝতে পারছো? আর হচ্ছে এই গ্রাম নেগেটিভে একটা এক্সট্রা লেয়ার থাকে, নট অফ পেপটিডোগ্লাইকেন, লিপিডের। ওকে, বেসিক্যালি এই লেয়ারটার এই লেয়ার, এই দুইটা লেয়ার হচ্ছে লিপিড, সরি, লিপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি আর কি, ঠিক আছে? কিন্তু গ্রাম পজিটিভের এই এক লেয়ার থাকে লিপোপলিস্যাকারাইডের ভেতরের দিকে, সেল মেমব্রেনের পরেই আর কি, তারপরে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা থাকে, যেটা হচ্ছে থিক লেয়ার। কিন্তু গ্রাম নেগেটিভে হচ্ছে মানে ঠিক প্লাজমা মেমব্রেনের পরেই হচ্ছে একটা লিপোপলিস্যাকারাইড লেয়ার, তারপরে একটা থিন পেপটিডোগ্লাইকেন লেয়ার, তারপরে হচ্ছে আরেকটা লিপোপলিস্যাকারাইড লেয়ার থাকে, যেটা হচ্ছে আউটার মেমব্রেন বলা হয় আর কি। গ্রাম পজিটিভের আউটার মেমব্রেনটা থাকে না। এবার বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটু হালকা তারপরে ওভারভিউতে যাই। প্রোক্যারিওটিক সেল, এই যে লেকচার 5 হচ্ছে প্রোক্যারিওটিক সেলের উপরে কি, মানে বেসিক্যালি তাদের মরফোলজি কেমন হয়, তাদের বিভিন্ন বডি পার্টের স্ট্রাকচার কেমন হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে ডিসক্রিপশন, আর ব্রিফ ডিসক্রিপশন আর কি, ঠিক আছে। এবং ফাইনালি শেষের দিকে আসতে হচ্ছে ইয়েপ। Sir, in the cell wall function, there is one topic that the cell wall it help protect the cell from osmotic lysis. Sir, it how it happen? মানে এটা কিভাবে হয়? ওটা আচ্ছা, অসমোটিক লাইসিস। আচ্ছা, মানে cell wallটা আসতেছি, হ্যাঁ, কিভাবে প্রোটেক্ট করে cell wall? আচ্ছা ঠিক আছে, আসতেছি এটাতে, হ্যাঁ। ওকে স্যার, ওকে। তোমার কোয়েশ্চেনটা অসমোটিক লাইসিস। আচ্ছা, তো হচ্ছে এমনিতে আমি একটু প্রথম থেকে যেতে থাকি, তারপর তোমার ওই স্লাইডটা তখন হচ্ছে ওটা এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এই স্ট্রাকচারটা তোমরা জানো, রাইট? যে একটা প্রোক্যারিওটিক সেল দেখতে কিরকম হয়, এই স্ট্রাকচারটা ছিল তোমাদের প্রিভিয়াস মনে হয় এইচএসসি লেভেলে আর কি। ওকে, যে সেল ওয়াল থাকে, তার ভিতরে সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেনের ভিতরে হচ্ছে এরকম সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে আর কি। ওকে, আর হচ্ছে কিছু ব্যাকটেরিয়া এই সেল ওয়ালের বাইরে আরেকটা লেয়ার থাকতে পারে, যেটাকে আমরা ক্যাপসুল বলি। আবার অনেকের হচ্ছে এই এরকম থ্রেড লাইক বা সুতার মতন কিছু স্ট্রাকচার থাকে আর কি। হ্যাঁ, এগুলো সবার থাকবে এমন কোনো কথা নেই। ওকে, সেল ওয়াল, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, তার ভিতরে নিউক্লিক অ্যাসিড, এটা সব ব্যাকটেরিয়া আছে, সব প্রোক্যারিওটিক সেলেই আছে। কিন্তু এই আউটার মেমব্রেন সব প্রোক্যারিওটিক সেলে নাই। তারপরে এরকম যে সুতার মতো বা থ্রেড লাইক যে স্ট্রাকচার গুলো আমরা দেখতেছি, যে এই যে এখানে ছোট ছোট, যেগুলাকে আমরা ফিমব্রি বলি, এরকম বড় বড় সুতার মতো যেগুলাকে ফ্লাজেল্লা বলি, এগুলা সবার নাই। ওকে, এটা টিপিক্যাল প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার। এদের মরফোলজি 0.222 micrometer in diameter, 2 to 8 micrometer in length। তাদের শেপ বিভিন্ন রকম হতে পারে। ওকে, এর মধ্যে কক্কাস হতে পারে, তারা স্পিয়ার টাইপ আর কি, মানে গোলাকার রড শেপ হতে পারে, যেগুলোকে ব্যাসিলাস বলি, অথবা টুইস্টেড হতে পারে, স্পাইরাল আর কি, টুইস্টেড। হ্যাঁ, এই তিন ধরনের শেপ থাকে ইউজুয়ালি। ওকে, এই বাদেও কিছু আছে, বাট এই তিন ধরনের শেপ হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট আর কি। এর মধ্যে আবার যে ধরে যে কক্কাস শেপ, যারা স্ফিয়ার টাইপ গোলাকার, এদের অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকম হতে পারে। এখানে অ্যারেঞ্জমেন্ট মানে কি, কিছু ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, বা কিছু প্রোক্যারিওটিক সেল আছে, বা ব্যাকটেরিয়া বলি, কিছু ব্যাকটেরিয়া আছে যারা এরকম তাদের হ্যাবিটেটে একা একা থাকে না। হ্যাঁ, তারা এরকম দুইটা দুইটা একসাথে থাকে। আবার কিছু আছে, মানে এগুলো সবই কিন্তু এখানে ধরো দুইটা, এগুলো একটা কিন্তু এক একটা সেল আর কি, কিন্তু তারা থাকে হচ্ছে দুইটা দুইটা একসাথে, এদেরকে ডিপ্লোকক কি বলে। আবার কিছু থাকে তারা এরকম এরকম কি বলা যায়, এটাকে চেইনের মতো থাকে। হ্যাঁ, একটা একটার সাথে অ্যাটাচ হয়ে চেইনের মতো থাকে আর কি, এদেরকে স্ট্রেপ্টোকক কি বলে। এই প্রতিটা আলাদা আলাদা স্ফিয়ার কিন্তু আলাদা ব্যাকটেরিয়া, কিন্তু তারা থাকে হচ্ছে এরকম চেইনের মতো। ওকে, তারপর কেউ থাকে এরকম চারটা একসাথে, যাকে টেট্রা বলে, কেউ আবার এরকম আটটা একসাথে থাকে। ওকে, দে আর গ্রুপড ইন লাইক 8 সাকসিনি। তারপর কিছু থাকে এরকম, হ্যাঁ, যা লাইক একসাথে অনেকগুলো থাকে আর কি, লাইক দিস ওয়ে, সেগুলোকে বলে স্টেফাইলোকক। ঠিক আছে,
সো অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে এটা না নেচারে থাকে এইভাবে, ঠিক আছে? ওকে, এবং তার নেচার এইভাবে কিভাবে থাকে এটা না বোঝা যায় জাস্ট ইফ উই অবজার্ভ দিস আন্ডার মাইক্রোস্কোপ উই ক্যান ইজিলি সি দ্যাট হাউ দেয়ার অ্যারেঞ্জমেন্ট ইজ। ওকে, মাইক্রোস্কোপের নিচে দেখলেই বোঝা যায় অ্যারেঞ্জমেন্ট কেমন হয় আর কি। ওকে, সিমিলারলি তোমার এই রড শেপ যে ব্যাকটেরিয়া যেগুলোকে আমরা ব্যাসিলি বলি, এদের অ্যারেঞ্জমেন্টও বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ হতে পারে। কিছু ব্যাকটেরিয়া রড শেপ ব্যাকটেরিয়া আছে যারা এরকম একাই একশো আর কি, হ্যাঁ, তারা এরকম একা একাই থাকে, সিঙ্গেল ব্যাসিলাস। কেউ আছে এরকম দুইটা দুইটা একসাথে থাকে আর কি, তাদেরকে ডিব্যাসিলি বলে। কেউ হচ্ছে এরকম চেইনের মতো থাকে, তারা হচ্ছে স্টেপ্টোব্যাসিলি। ওকে, এই বাদে আরেক ধরনের ব্যাসিলাস আছে যাদেরকে কক্কোব্যাসিলাস বলে। তাদেরকে কক্কোব্যাসিলাস বলে কারণ হচ্ছে এদের না সাইজ একটু ছোট হয়, এবং সাইজ ছোট হয়ে এদের শেপটা অনেকটা একটু ওভাল শেপ হয় আর কি। যে এই এই ফটোটা দেখো, আচ্ছা এই যে এখানে যে ফটোগুলো দেখতেছো এগুলো কিন্তু রিয়েল ব্যাকটেরিয়াল ফটো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কার্টুন, এগুলো হচ্ছে রিয়েল ব্যাকটেরিয়াল ফটো, এগুলো রিয়েল ব্যাকটেরিয়াল ফটো। হ্যাঁ, এগুলোকে একটু একটু এডিট করা হয়েছে। এডিট মানে মাইক্রোস্কোপ দিয়ে ছবি তুলে তারপর হচ্ছে এগুলোকে কালার করা হয়েছে আর কি, ভিজুয়ালাইজেশনের সুবিধার জন্য। ওকে, মানে রিয়েল ফটো একটু কালারিং করা হয়েছে একটু। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এই যে এই কোথায় ছিল কক্টোব্যাসিলাস, এরা হচ্ছে এরা ব্যাসিলি, কিন্তু এদের সাইজ একটু ছোট এবং একটু ওভাল শেপ হওয়ার কারণে এদেরকে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তখন এদের একটু কনফিউজিং মনে হয়। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে দে লুক লাইক দে আর ককাস। ওকে, তো এই জন্য এদেরকে কক্টোব্যাসিলাস বলা হয়। তো এই ধরনের ব্যাকটেরিয়া বা মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করার সময় একটু কেয়ারফুলি করতে হয়, একটু ভালোভাবে অবজার্ভ করতে হয় যে যাতে কোনো কনফিউশন না থাকে। আর এরপর হচ্ছে যে স্পাইরাল শেপের ব্যাকটেরিয়ার মরফোলজি, এরা বিভিন্ন, এদের আবার ডিফারেন্ট শেপ হতে পারে। এরকম ভিভিও লুক লাইক দিস, কার্ভ রড, অথবা এরকম স্পাইরিলাম। ওকে, স্পাইরাল। এই স্পাইরাল শেপ যারা তারা রিজিড হতে পারে, ফ্লেক্সিবল হতে পারে আর কি। হ্যাঁ, রিজিড, রিজিড যারা তারা হচ্ছে একদম ফিক্স, মানে এর শেপ এটা দেখতেছো না এরকমই, এরকম একদম রিজিড স্ট্রাকচার। আর ধরো এই যে এটা স্পাইরোশিট, স্পাইরোশিটের স্ট্রাকচারটা কিন্তু দে আর স্পাইরাল বাট রিজিড না, ফ্লেক্সিবল আর কি। হ্যাঁ, ওকে, আবার বেশ কিছু আচ্ছা, আর এর মধ্যে হচ্ছে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার মনোমরফিক। মনোমরফিক মানে তারা সবসময় একটা শেপেই থাকে, বাট কিছু ব্যাকটেরিয়া প্লিওমরফিক হতে পারে, মানে তাদের কোনো ফিক্স শেপ নেই। বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু ফিক্স শেপ অলওয়েজ ফিক্স থাকে, তারা একটা শেপেই থাকে আর কি। হ্যাঁ, কিছু কিছু আছে তাদের একটু ডিফারেন্ট শেপ হতে পারে। ওকে, এমনও আছে কিছু ব্যাকটেরিয়া হচ্ছে তারা ধরো ব্যাসিলি রড শেপে থাকে, অনেক সময় তারা কক্কার শেপে চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, ওকে, আচ্ছা যাদের এরকম ধরো এরকম যারা এরকম মাল্টিপল শেপে থাকতে পারে তাদেরকে প্লিওমরফিক বলা হয়। মরফোলজি থেকে আসছে আর কি এটা। হ্যাঁ, মনো মানে এক, প্লিও মানে মাল্টিপল। আচ্ছা, এরপরে আসে হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল কি আমরা জানি, সেল ওয়াল হচ্ছে কি, হচ্ছে একটা সেমি রিজিড স্ট্রাকচার যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের বাইরে থাকে আর কি। হ্যাঁ, তো এটার বিভিন্ন ফাংশন আছে। এটা they determine the shape of the cell. It helps protect the cell from osmotic lysis. আচ্ছা, অসমোটিক লাইসিস কি একজন কোশ্চেন করছিল না যে কিভাবে প্রোটেক্ট করে? Yes, sir. আচ্ছা, অসমোটিক লাইসিস বলতে আমরা কি বুঝি? স্যার সেলের ভিতরে ওয়াটার প্রেশার অনেক বেড়ে সেলটা ভেঙে যাবে। Yep. আচ্ছা, অসমোটিক প্রেশার কখন হয়? যখন ওই যে আমরা অসমোসিস পড়ছিলাম না, অসমোসিস, অসমোসিসের সময় জানি কি হয়, যদি দুইটা স্পেসের কনসেন্ট্রেশন ডিফারেন্ট হয়। সে ফর এক্সাম্পল সেলের ভিতরের কনসেন্ট্রেশন কিন্তু একটু বেশি, রাইট? কারণ সেলের ভিতরে হচ্ছে there are lots of different type of substrates, chemicals, হ্যাঁ, ধরো আয়ন্স আছে। সেলের ভিতরে কনসেন্ট্রেশন বেশি। এখন ধরো একটা সেলকে তুমি ওয়াটারে রাখো, হ্যাঁ, এরকম ধরো এরকম প্রোক্যারিওটিক সেলকে তুমি পানির মধ্যে রাখো,
পানির কনসেন্ট্রেশন আর সেলের ভিতরে কনসেন্ট্রেশন কি সেম হবে? সেম কিন্তু হবে না, না অবশ্যই কখনোই দুইটা কনসেন্ট্রেশন সেম তো হবে না। পানির কনসেন্ট্রেশন কম, সেলের ভিতরে কনসেন্ট্রেশন বেশি। সেই কনসেন্ট্রেশন ডিফারেন্ট হওয়ার কারণে একটা কি প্রেশার হবে না, বাইরে থেকে ওয়াটার কি হতে থাকবে, সেলের ভেতরে ঢোকার ট্রাই করবে না, স্বাভাবিক। দিস ইজ অসমোসিস। হ্যাঁ, কনসেন্ট্রেশনের ডিফারেন্স থাকলে তো এটা হবেই। তো এর ফলে একটা প্রেশার ক্রিয়েট হয়। তো এই প্রেশারটাকে অসমোসিস কি জানি অসমোসিস প্রেশার বলা হয় আর কি। অসমোসিসের কারণে এই প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, জাস্ট ইট ইজ কল্ড অসমোটিক প্রেশার, সরি অসমোটিক প্রেশার। ওকে, তো এখন যেটা হয় কি, এটা একটা প্রেশার, তো সেই অসমোটিক প্রেশার বেশি হয়ে গেলে না সেল এরকম বার্স্ট করতে পারে। প্রেশার অনেক বেশি, এখন কতক্ষণ পর্যন্ত সে সহ্য করবে, সে এক সময় বার্স্ট করতে পারে। তো সেল ওয়াল অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল পর্যন্ত এই অসমোটিক প্রেশারটাকে মানে ব্যালেন্স করতে পারে কি, মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত অসমোটিক প্রেশারটা সে হোল্ড করতে পারে, সহ্য করতে পারে। ওকে, and in this way they help the cell to I mean in this way they protect the cell from osmotic lysis. কারণ তারা একটা যেহেতু একটু সেমি রিজিড স্ট্রাকচার, ওকে, তাদের একটা তো স্ট্রেংথ আছে, সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ অসমোটিক প্রেশার পর্যন্ত তারা উইথস্ট্যান্ড করতে পারে, তারা হোল্ড করে রাখতে পারে। ওকে, এই জন্যই বলা হচ্ছে যে ইট হেল্পস প্রোটেক্ট দ্য সেল ফ্রম অসমোটিক লাইসিস। এর মানে কিন্তু এই না যে অসমোটিক লাইসিস মানে অসমোটিক প্রেশার যদি অনেক বেশি হয়ে যায় তারপরেও সেল ওয়াল টিকে থাকবে না, একটা সার্টেন লেভেল পর্যন্ত সে টিকে থাকতে পারে। প্রেশার যদি এর বেশি হয় সেল বাস্ট করবে। ওকে, ওকে স্যার। ওকে, ফাংশনাল তো পড়ছো নিশ্চয়ই তোমরা। ইট ক্যান কন্ট্রিবিউট টু প্যাথোজেনেসিটি। প্যাথোজেনেসিটি মানে হচ্ছে কিভাবে ডিজিজ ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, তো সেল ওয়ালও প্যাথোজেনেসিটিতে হেল্প করে। মানে ধরো ডিজিজ করতে গেলে ব্যাকটেরিয়ার হচ্ছে কি তার টার্গেট সেলে হচ্ছে অ্যাটাচ করতে হয় আর কি। ওকে, তো অনেক ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে তাদেরকে হেল্প করে ওই টার্গেট সেলে অ্যাটাচ করতে। ওকে, দেন সেল ওয়ালের স্ট্রাকচার। ওকে, আচ্ছা, সেল ওয়ালের স্ট্রাকচারের উপর বেস করে ব্যাকটেরিয়াকে না দুইটা ভাগে গ্রুপে ভাগ করা যায়, এগুলোকে দুইটা ভাগে গ্রুপে ভাগ করা যায়। ওকে, তো এক গ্রুপকে বলা হয় গ্রাম পজিটিভ আর এক গ্রুপকে বলা হয় গ্রাম নেগেটিভ। ওকে, সো ইউজুয়ালি যত ধরনের ব্যাকটেরিয়া আছে তাদেরকে যদি তাদের সেল ওয়াল যদি অ্যানালাইসিস করা হয়, এই দুই টাইপের সেল ওয়ালই পাওয়া যায়। ওকে, তো এদেরকে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ কেন বলা হলো, ডিটেল প্রসেসটা তোমরা পরে শিখবে, এখন জাস্ট তোমাদের একটু আইডিয়া দিই। এই ক্রিশ্চিয়ান গ্রাম নামে একজন সায়েন্টিস্ট, সে হচ্ছে এই ব্যাকটেরিয়া সেল ওয়াল স্টেইনিং করার একটা প্রসেস ডেভেলপ করেছিল, স্টিল নাও যেটা ইউজ হয় আর কি। স্টেইন মানে কি, স্টেইন মানে হচ্ছে রং করা। হ্যাঁ, আমরা রং করি না, কালার করা আর কি। সো ভিজুয়ালাইজ করার জন্য, মানে সেল ওয়াল ভিজুয়ালাইজ করার জন্য করার একটা টেকনিক ডেভেলপ করেছিল হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রাম। ওকে, এবং তার টেকনিক ফলো করলে দেখা যায়, মানে তার টেকনিক ফলো করে এই ব্যাকটেরিয়াকে যদি স্টেইনিং করা হয়, স্টেইনিং করার পর দেখা যায় যে দুই ধরনের সেল ওয়াল দেখা যায়। কিছু ব্যাকটেরিয়া সেল ওয়াল থাকে একরকম, কিছু ব্যাকটেরিয়া সেল ওয়াল আরেক রকম আর কি। ওকে, সো এর উপর বেসড করে এগুলোর নামকরণ করা হয়েছিল পজিটিভ এবং নেগেটিভ। ওকে, নেগেটিভ মানে পজিটিভ কি, ওই ক্রিশ্চিয়ান গ্রাম সে হচ্ছে স্টেপ বাই স্টেপ ডিফারেন্ট কালার ইউজ করেছিল। কালার ইউজ করার পর ফাইনালি স্টেনিং প্রসেস শেষ করার পর দেখা যায় কিছু ব্যাকটেরিয়ার কালার হয় পার্পল, সেগুলোকে নাম হচ্ছে গ্রাম পজিটিভ, আর কিছু ব্যাকটেরিয়ার কালার হয় পিঙ্ক বা রেড, সেগুলোর নাম হচ্ছে গ্রাম নেগেটিভ। ওকে, আপাতত একটু মনে রাখো, এই ডিটেল স্টেনিং প্রসিডিউরটা তোমাদের আছে। ওকে, এই এমআইসি 101 আছে, তখন তোমাদের করাবো, দেখাবো আর কি, নাহলে তোমাদের প্র্যাকটিক্যাল কোর্সে আছে আর কি। ওকে, আচ্ছা, এবং এই গ্রামের প্রসিডিউরে তাদের যে এই মেথডে স্টেনিং করার পর কালার ডিফারেন্ট হয়, কারণ এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালের স্ট্রাকচার ডিফারেন্ট। এর মধ্যে গ্রাম পজিটিভের হচ্ছে দ্য গ্রাম পজিটিভ সেল ওয়াল কনসিস্টস অফ
single 20 to 80 nanometer thick homogeneous layer of peptidoglycan, okay, outside the plasma membrane. And in case of gram-negative cell wall, the structure of gram-negative cell wall is complex if you compare it with the gram-positive cell wall. Okay, the gram-negative cell wall, it has a thin peptidoglycan layer, 2 to 7 nanometer. Okay, আর গ্রাম-নেগেটিভের সেল ওয়ালে আরেকটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে এই পেপটিডোগ্লাইকান লেয়ারের বাইরে আরেকটা হচ্ছে আউটার মেমব্রেন থাকে। ওকে, 7 to 8 ন্যানোমিটার ঠিক আউটার মেমব্রেন। ওকে, মানে আমরা বলতে পারি যে গ্রাম পজিটিভের সেল ওয়ালে শুধু হচ্ছে একটা পেপটিডোগ্লাইকান লেয়ার থাকে, বাট গ্রাম নেগেটিভে পেপটিডোগ্লাইকান লেয়ারের বাইরে আরেকটা মেমব্রেন থাকে আর কি, ওইটা পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি না। ওকে, ওটা লিপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি। ওকে, এই পেপটিডোগ্লাইকান লেয়ারটাই আসলে এই তোমার সেল ওয়ালের যে স্ট্রেংথ থাকে একটা, এটা আসে হচ্ছে এই পেপটিডোগ্লাইকান লেয়ারের কারণে। ওকে, এরপরের স্লাইডে হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ারের স্ট্রাকচারের ডিসক্রিপশন দেওয়া আছে। স্ট্রাকচারের ডিসক্রিপশন ওকে, স্ট্রাকচারের ডিসক্রিপশন হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারাল ডিসক্রিপশন আর কি, মানে কি কি মলিকিউল দিয়ে পেপটিডোগ্লাইকান লেয়ারটা তৈরি। এটা তোমাদের এত ডিটেলস মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু আইডিয়া থাকতে হবে আর কি। হ্যাঁ, বেসিক্যালি পেপটিডোগ্লাইকান কি দিয়ে তৈরি, তার একটা পলিমার আর কি। হ্যাঁ, এবং এই পলিমারটা হচ্ছে দুইটা রিপিটিং মলিকিউল দিয়ে তৈরি। রিপিটিং মলিকিউল দিয়ে কি, একটা হচ্ছে এন এসিটাইল গ্লুকোজামিন আর একটা হচ্ছে এন এসিটাইল মিউরামিক অ্যাসিড। হ্যাঁ, এই দুইটা ডিফারেন্ট কেমিক্যাল যুক্ত হয়ে এই পেপটিডোগ্লাইকান পলিমারটা তৈরি হয়। মানে একটা এন এসিটাইল গ্লুকোজামিন আর একটা এন এসিটাইল মিউরামিক অ্যাসিড, তারা এইভাবে যুক্ত হয়ে একটা ইউনিট তৈরি করে, এবং এই ইউনিটটাই রিপিট হতে থাকে। পলিমার তো এইটাই, ঠিক না? যেমন পলিথিন, আমরা যে পলিথিন ইউজ করি, পলিথিন কি? ইটস এ পলিমার which is made of ইথিলিন। এই জন্য এটাকে বলা হয় পলি ইথিলিন, রাইট? সো এই পেপটিডোগ্লাইকান একটা পলিমার আর কি। কিসের পলিমার? এই দুইটা মলিকুলের পলিমার। এই দুইটা মলিকুল একসাথে যুক্ত হয়ে ইউনিট তৈরি করে, সেই ইউনিটটা বারবার রিপিট হতে থাকে। ওকে, এবং এদের সাথে আরো কিছু জিনিসপাতি থাকে যেগুলো এখানে লেখা আছে, জাস্ট হচ্ছে একবার পড়বে তাইলেই হবে, তো ডিটেলসে দেখুন। মানে এগুলো মুখস্থ বা এগুলো তো মানে এগুলো তো ওইভাবে মুখস্থ থাকবে না কখনো, জাস্ট আইডিয়াটা রাখাটা ভালো আর কি। ওকে, এর মধ্যে নাও গ্রাম পজিটিভ সেল ওয়াল। ওকে, এটা হচ্ছে গ্রাম পজিটিভের কার্টুন, কি বলে এটা কার্টুন ফটো আর কি। ওকে, হিয়ার ইজ এ লেয়ার, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। ওকে, এবং প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার একটু পরে আমরা দেখবো, এবং অলরেডি তোমরা জানো প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার কেমন। ওকে, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি। একটা লিপিড বাইলেয়ার থাকে। ওকে, যে হলুদ হলুদ গুলো দেখতেছো না, এটা লিপিড বাইলেয়ার থাকে। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক প্লাজমা মেমব্রেনের উপরে হচ্ছে এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা থাকে আর কি, গ্রাম পজিটিভ। সো এটা হচ্ছে লেয়ারটা একটু থিক হয়। ওকে, এর মধ্যে তোমার পেপটিডোগ্লাইকান হচ্ছে এগুলা, এই যে রড শেপ যে স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে পেপটিডোগ্লাইকান। আর যে মাঝখানে যে এগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট, তোমরা দেখতে পাচ্ছ না কোনগুলো মিন করতেছি? জি স্যার। এই যে ছোট ছোট গোল 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 গোল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেইন। এবং এই অ্যামাইনো অ্যাসিডের চেইন গুলো, তারা হচ্ছে দেয়ার মেশ লাইক, তারা কিন্তু পেপটিডোগ্লাইকান লেয়ারের সাথে অ্যাটাচ, যুক্ত আর কি। ওকে, সো কিছু অ্যামাইনো অ্যাসিড চেইন আছে যারা হচ্ছে তোমার এই প্যারালাল পেপটিডোগ্লাইকান যে লেয়ারগুলো থাকে, প্যারালাল যেটা, সেগুলোর সাথে কানেক্টেড। আর কিছু হচ্ছে এটাকে প্যারালাল মানে ধরো উপর নিচে যেগুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড, এবং কিছু সরাসরি প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্টেড। ওকে, তবে এই বাদে হচ্ছে টেইচোইক অ্যাসিড নামে কিছু অ্যাসিড আছে, যারা হচ্ছে কিছু টেইচোইক অ্যাসিড আছে তারা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ারের সাথে কানেক্টেড। কিছু টেইচোইক অ্যাসিড আছে তারা দেখো একদম প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্টেড হয়ে পেপটিডোগ্লাইকান লেয়ারের সাথে কানেক্টেড।
So together it is called the cell wall. Peptidoglycan আমরা বলতে পারি peptidoglycan layer is the main part of the cell wall. বা যদি আমরা বলি সেল ওয়ালের টোটাল স্ট্রাকচারটা এরকম, টোটাল স্ট্রাকচারটা এরকম, এই সবকিছু মিলে যেটা তৈরি হয় সেটাকে আমরা সেল ওয়াল বলি। ওকে, শুধু পেপটিডোগ্লাইকান লেয়ার থাকলেই তো হবে না, এদের সাথে তো কানেকশন থাকতে হবে, প্লাজমা মেমব্রেনের সাথেও তো এই স্ট্রাকচারটা একটা কানেকশন থাকতে হবে। ওকে ওকে, এরপর হচ্ছে গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভের হচ্ছে এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা হচ্ছে থিন থাকে। হ্যাঁ, পেপটিডোগ্লাইকান লেয়ারটা হচ্ছে এই পজিটিভের মতো এত থিক থাকে না এবং কোনো টেইচয়িক অ্যাসিড থাকে না। এই যে যেমন ধরো এখানে এই যে ব্ল্যাক যে অ্যারোগুলো দেখা যাচ্ছে, ব্ল্যাক লাইনগুলো পজিটিভে, এটা হচ্ছে গ্রাম নেগেটিভে নাই আর কি। ওকে, সো গ্রাম নেগেটিভ পেপটিডোগ্লাইকান লেয়ার মানে সেল ওয়াল or peptidoglycan layer do not contain any teichoic acid. ওকে, আর হচ্ছে এর গ্রাম নেগেটিভের এক্সট্রা ফিচার হচ্ছে এই পেপটিডোগ্লাইকান লেয়ারের বাইরে তাদের আরেকটা মেমব্রেন থাকে আর কি, রিবোপলিস্যাকারাইডের লেয়ার থাকে। এই লেয়ারটার স্ট্রাকচার আর প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের স্ট্রাকচার অলমোস্ট সিমিলার টাইপ আর কি। ওকে, ওকে, তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন। সেল ওয়ালের পরে যেটা থাকে মেমব্রেনটা সেটাই হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার হচ্ছে এরকম, এটা একটা লিপিড বাইলেয়ার। বাইলেয়ার মানে কি দুই, এই দুইটা লেয়ার মিলে একটা একটা অপোজিট ডিরেকশনে থাকে, দেখলেই বুঝতেছি রাইট। এই যে এইটাই কিন্তু হচ্ছে এইটা, দিস ওয়ান সেম। হ্যাঁ, এবং প্লাজমা মেমব্রেন কিন্তু রিজিড না, হচ্ছে ফ্লেক্সিবল টাইপের স্ট্রাকচার আর কি। ঠিক আছে, এবং প্লাজমা মেমব্রেনের ফ্লেক্সিবল হওয়াটা নেসেসারি। আচ্ছা, এই প্লাজমা মেমব্রেনের শুধু হচ্ছে ধরো এই বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটাই, এটা হচ্ছে একটা লিপিড বাইলেয়ার আর কি। হ্যাঁ, এবং ফ্লেক্সিবল স্ট্রাকচার। এই প্লাজমা মেমব্রেনের মধ্যে অনেক প্রোটিন এমবেডেড অবস্থায় থাকতে পারে, মানে প্লাজমা মেমব্রেনে অনেকগুলো প্রোটিন থাকে আর কি। সো এই প্রোটিনগুলো হচ্ছে সেলের জন্য নেসেসারি। এবং প্লাজমা মেমব্রেনে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন আর একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এর মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে এগুলা, এটা হচ্ছে একদম ইমবেডেড অবস্থায় থাকে। হ্যাঁ, আর পেরিফেরাল প্রোটিন হচ্ছে এরা ইমবেডেড অবস্থায় থাকে না, এরা মানে প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকে কিন্তু প্লাজমা মেমব্রেনের মধ্যে ইমবেডেড থাকে না। যেমন ধরো যে এইটা, এই যে এগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। হ্যাঁ, ওকে, পেরিফেরাল প্রোটিন বাইরেও থাকতে পারে, এগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। তো এই প্রোটিনগুলোর, এই প্লাজমা মেমব্রেনে যে প্রোটিনগুলো থাকে এদের বিভিন্ন ধরনের ফাংশন আছে। যেমন ধরো এরা হচ্ছে ট্রান্সপোর্টের কাজে ইনভলভ। একটা সেলকে কিন্তু বাইরে থেকে অনেক কিছু ভিতরে ট্রান্সপোর্ট করতে হয়, সেলের ভিতর থেকে অনেক কিছু বাইরে ট্রান্সপোর্ট করতে হয়। তো এই প্রোটিনগুলো এই ট্রান্সপোর্টের কাজগুলো করতে পারে। সে ফর এক্সাম্পল সোডিয়াম। হ্যাঁ, সেলের তো সোডিয়াম, সোডিয়াম কি, সোডিয়াম তো আমরা জানি না, সল্ট আর কি। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। তো এই যে আয়ন, এই সোডিয়াম সেলকে কি করতে হয়, সেলের কিন্তু সোডিয়াম লাগে, সে হচ্ছে বাইরে থেকে সোডিয়াম হচ্ছে সেলের ভিতরে ট্রান্সফার করে। সে কে এই কাজটা করে? দেয়ার আর প্রোটিন হু ক্যান ডু দ্যাট, হু ক্যান ট্রান্সফার সোডিয়াম ফ্রম ইনসাইড টু আউটসাইড। ওকে, সেই বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট করে এই প্রোটিনগুলো। এদের আরো কাজও আছে, এরা হচ্ছে সিগন্যাল ট্রানজাকশনও করে। তো সিগন্যাল ট্রানজাকশন তো আমরা এখনই বুঝবো না, আপাতত একটু মনে রাখো যে দিস প্রোটিনস দে আর ইনভলভড ইন transportation of materials from outside and inside of the cell. Okay, okay, এরপরে হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফাংশন কি, তো একটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। সিলেক্টিভ ব্যারিয়ার কি, মানে এই প্লাজমা মেমব্রেনের ভেতর দিয়ে অনেক কিছু কিন্তু ট্রান্সফার হতে পারে আর কি। এই প্রোটিনগুলো, এক্সেপ্ট এই প্রোটিনের কথা বলি, এই প্রোটিন যে প্রোটিনগুলো আছে না, এই প্রোটিনগুলো হচ্ছে তারা তারা হচ্ছে ফিক্স থাকে। মানে ধরো যেই প্রোটিন সোডিয়াম ট্রান্সফার করে সে সোডিয়ামই করে, যে ক্লোরিন ট্রান্সফার করে সে ক্লোরাইডই করে। ওকে, এইভাবে হচ্ছে প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে না অনেক কিছু হচ্ছে পাস করতে পারে, কিন্তু সবাই পাস করতে পারে না আর কি।
কিছু কিছু মলিকুল পারে, কিছু কিছু মলিকুল পারে না। এই জন্য হচ্ছে বলা হচ্ছে সিলেক্টিভ ব্যারিয়ার। প্লাজমা মেমব্রেন একটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, মানে সে সবাইকে পাস করতে যায় না, কাউকে কাউকে করতে দেয়। They have selective permeability. Plasma membrane can produce certain enzymes, which enzymes helps the cell to break nutrients and produce energy. Cell membrane of some bacteria, they may contain different type of pigments and enzymes required for photosynthesis. Okay, আচ্ছা, ব্যাকটেরিয়া ইউজুয়ালি নিজের খাবার নিজে তৈরি করে না, ওকে, কিন্তু অল্প কিছু ব্যাকটেরিয়া আছে হু ক্যান ডু ফটোসিনথেসিস। ওকে, there are only few bacteria. Most of the bacteria they cannot do photosynthesis. They rely on other organic material for their nutrition. Okay, but there are few bacteria which can do photosynthesis. যারা ফটোসিনথেসিস করতে পারে যে ব্যাকটেরিয়াগুলো, তাদের সেল মেমব্রেনে ফটোসিনথেসিসের জন্য যে পিগমেন্টস গুলো দরকার, যে এনজাইমস গুলো দরকার, সেগুলো তাদের সেল মেমব্রেনে থাকে। ওকে, এরপর হচ্ছে আচ্ছা, এই বাদে আরো কিছু স্ট্রাকচার আমরা দেখছিলাম না, এই ফটোটা দেখি যে সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এই বাদে যেমন সুতার মতো কি কি স্ট্রাকচার জেনে আমি দেখলাম। আচ্ছা, এর মধ্যে এরপর হচ্ছে ফ্লাজেল্লা, যে এইটা আছে না, এই স্ট্রাকচারটা, এই যে বড় সুতার মতো, এগুলোকে ফ্লাজেল্লা বলে। তো ফ্লাজেল্লা কি? লং ফিলামেন্টাস অ্যাপেন্ডেজেস ইউজড ফর মোটাইলিটি। এবং ফ্লাজেল্লা বিভিন্ন রকম হতে পারে। কিছু কিছু ফ্লাজেল্লা এরকম হয়, একটাই ফ্লাজেল্লা থাকে, হ্যাঁ, মনোট্রাইকাস। কতগুলো এরকম, যে দুই মাথায়, মাঝখানেরটা কিন্তু ফ্লাজেল্লা না, মাঝখানেরটা হচ্ছে সেল আর কি, হ্যাঁ। এই যে দুই মাথায় চিকন দেখা যাচ্ছে না, এই যে এই যে এই দুই মাথায় হচ্ছে দুইটা ফ্লাজেল্লা, এই হচ্ছে অ্যামফিট্রাইকাস। কতগুলো, যে এক সাইডে অনেকগুলা, কতগুলো হচ্ছে পুরো বডি জুড়ে আর কি, অনেকগুলো। ওকে, আচ্ছা, ফ্লাজেল্লা ফ্লাজেল্লা কিন্তু বড় হয় একটু, হ্যাঁ, দেয়ার থ্রেড লাইক স্ট্রাকচার বাট দেয়ার বিগার দেন ফাইমব্রি। ওকে, এবং ফ্লাজেল্লা এর অন্যতম ফাংশন হচ্ছে মোটাইলিটি, সেলের মুভমেন্ট। সেল যে মুভ করে, হ্যাঁ, এরা তো লাইফ লিভিং থিংস, হ্যাঁ, তারা কিন্তু এরকম নড়াচড়া করতে পারে, মুভ করতে পারে। ওকে, এই মুভ করে হচ্ছে ফ্লাজেল্লা, এই মুভমেন্টে হেল্প করে আর কি। ওকে, এগুলা কিন্তু রিয়েল ফটো, রিয়েল ব্যাকটেরিয়ার ফটো, কিন্তু ওই যে ওই এডিট করা আর কি, মানে ফটো তোলার পরে সেগুলোর মধ্যে হচ্ছে রং, কালার দেওয়া হয়েছে আর কি, টু মেক ইট ইজিয়ার ফর ভিজুয়ালাইজেশন। তারপরে কি, যে হচ্ছে ফ্লাজেল্লার আলট্রা স্ট্রাকচার। আলট্রা স্ট্রাকচার মানে হচ্ছে এই ছবি থেকে তো আমরা জাস্ট ফ্লাজেল্লা দেখতেছি, এটার ইনডেপথ স্ট্রাকচার বা ডিটেল স্ট্রাকচার হচ্ছে এরকম। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার, কিন্তু মানে এখান থেকে তো বোঝার উপায় নেই এটা স্ট্রাকচার যে কত অর্গানাইজড। হ্যাঁ, আমাদের এই অংশটা, মানে যে অংশটা ফ্লাজেলার, এই যে বাইরের যে লম্বা অংশটা, এটা পুরোটাই একই রকম, হ্যাঁ। ডিফারেন্স হয় এই যে এই অংশটা, যে অংশটা হচ্ছে ওই সেলের সাথে অ্যাটাচ থাকে আর কি, হ্যাঁ। আমরা যদি এটাকে ম্যাগনিফাই করি তাহলে ইট লুকস লাইক দিস। ইউজুয়ালি তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিলামেন্ট পার্ট আর কি, বাইরেরটা, এই যে এটা ফিলামেন্ট পার্ট। তারপরে হচ্ছে তাদের এরকম একটা হুকের মতো থাকে আর কি। ওকে, আর এরপর থাকে হচ্ছে বেস। এই বেস হচ্ছে সেলের সাথে অ্যাটাচ থাকে, এর মধ্যে এটাকে দেখো, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, পুরোটা স্ট্রাকচার এটা অ্যাটাচ থাকে আর কি, হ্যাঁ। এবং এই হুকটা কিন্তু এরকম রোটেট করতে পারে। বেসটা তো হচ্ছে অ্যাটাচ থাকে মেমব্রেনে, আর এই যে হুকটা এরকম রোটেট করতে পারে, কিন্তু হেলিকপ্টারের মতো ঘুরতে পারে আর কি। ওকে, মানে পাখার মতো। ওকে, সেই রোটেশনটা ইম্পর্টেন্ট তাদের মুভমেন্টের জন্য। সে কিভাবে ফ্লাজেল্লা রোটেট করতেছে, কোন ডাইরেকশনে, হ্যাঁ, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, এটার উপর কিন্তু ডিপেন্ড করে, বা যে কোন দিকে মুভ করবে। ঠিক আছে, যেমন ধরো এই যে এই ফটোটা দেখো, মুভ করতেছে কি এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ মুভ করলে সে সামনের দিকে যাচ্ছে, এ হচ্ছে
ক্লকওয়াইজ মুভ করতেছে, টাম্বেল টাইপ একটা মুভমেন্ট হয় আর কি। ওকে, তো এটা তো যাদের সিঙ্গেল ফ্লাজেলা থাকে, যাদের মাল্টিপল ডিফারেন্ট ফ্লাজেলা থাকে তাদেরটা একটু ডিফারেন্ট হবে। ধরো এই ব্যাকটেরিয়া অনেকগুলো, ধরো সে এই ব্যাকটেরিয়াটা, ওকে, এর অনেকগুলো ফ্লাজেল্লা, এই যে যদি সামনের দিকে মুভ করতে চায় তখন সে ফ্লাজেল্লা গুলোকে এইভাবে ইউজ করে আর কি। ওকে, আর যখন সে সামনের দিকে মুভ করতে চায় না, টাম্বেল লাইক ধরো পাশাপাশি যেতে চাচ্ছে, আগে পিছিয়ে করতে চাচ্ছে, তখন হচ্ছে সে এরকম মুভ করে। ইন্টারেস্টিং জিনিস, ব্যাকটেরিয়া ছোট হলেও কিন্তু দেয়ার ইন্টেলেকচুয়াল থিং, কত ডিটেল স্ট্রাকচার আর কি। এরকম না হলে কিন্তু এই ফ্লাজেলা মুভ করতে পারতো না, রোটেট করতে পারতো না। স্যার সায়েন্টিস্টরা কি জানে ফ্ল্যাজেলাটা কেমনে ইভলভ করছে? ইভলভের এত ডিটেলস না জানা নেই, ইভলিউশনের এত ডিটেলস আমরা এখনো জানি না। ওকে, তোমার এগুলো হচ্ছে দিস আর পার্ট অফ দ্য মলিকুলার ইভলিউশন। সো স্টিল নাও সায়েন্টিস্টরা জানে না যে এত মানে এত ইনডেপথ ইভলিউশন আসলে জানে না আর কি। হ্যাঁ, অবশ্যই ইভলিউশনের অত ডিটেলসই এখন পর্যন্ত জানা নেই। ওকে, এই যে এটা হচ্ছে স্ট্রাকচারটা, এই ফ্লাজেলার এই যে এই স্ট্রাকচারটা, এটাই ব্রিফলি ন্যারেট করা আছে, দেখে নিও। এরপর হচ্ছে থ্রেড লাইক তো শুধু ফ্লাজেলা না, আরেক ধরনের স্ট্রাকচার তো আছে, এই যে এখানে দেখছিলাম না, যে যেগুলো ছোট ছোট আর কি। হ্যাঁ, এই ছোট ছোট থ্রেড লাইক স্ট্রাকচার দুই ধরনের হতে পারে। পিলি আর ফাইমব্রি, এটা উচ্চারণ যে কি, কেউ কেউ ফিমব্রি বলে, কেউ কেউ ফাইমব্রি বলে, হোয়াটএভার। হ্যাঁ, পিলি আর ফিমব্রি, এর মধ্যে পিলি হচ্ছে পিলি আর শর্ট, স্ট্রেট অ্যান্ড থিনার দেন ফ্লাজেল্লা, দে আর কম্পোজড অফ পিলিন প্রোটিন। আচ্ছা, ফ্লাজেল্লা কিন্তু এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, নাম এটা এটা বলে ফ্লাজেলিন প্রোটিন আর কি। হ্যাঁ, আর পিলি তৈরি হচ্ছে পিলিন প্রোটিন দিয়ে। পিলির মেইন কাজ হচ্ছে অ্যাটাচমেন্টে হেল্প করা, মুভমেন্টে না। ফ্লাজেল্লা যেমন মেইনলি কি সেলের মুভমেন্ট হেল্প করে, কাজ করে, মানে মুভমেন্টের কাজটা করে। পিলি মুভমেন্টে না, দে আর ইনভলভ ইন অ্যাটাচমেন্ট। মানে ধরো সেলকে তো, ধরো ব্যাকটেরিয়াল সেল, তাদেরকে তো কোনো সারফেসে অ্যাটাচ করতে হবে। সে যদি হিউম্যান ব্যাকটেরিয়া হয় তাদেরকে তো হিউম্যান সেলে অ্যাটাচ করতে হবে। তো এই পিলি হচ্ছে অ্যাটাচমেন্টে হেল্প করে আর কি। হ্যাঁ, এর মানে কিন্তু এই না যে পিলি শুধুমাত্র পিলি ইজ দ্য অনলি প্লেয়ার টু ডু দ্য অ্যাটাচমেন্ট। সেল ওয়ালও হেল্প করে, পিলিও হেল্প করে। ওকে, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে ফাইমব্রি। ফিমব্রি দে আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড all over the body of the cell. Okay, they're evenly distributed, adhere with any surface even cell, few to several hundreds per cell. মানে ফিমব্রিও হচ্ছে ওই অ্যাটাচমেন্টে হেল্প করে আর কি। হ্যাঁ, অ্যাডিয়ার বা অ্যাটাচমেন্টে হেল্প করে। যে ফিমব্রি আর কি অসংখ্য থাকে, মোটামুটি পুরো সেল সারফেসে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে আর কি। এরপর হচ্ছে সাইটোপ্লাজম। সেল মেমব্রেনের ভিতরে যাহা থাকে পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এবং সাইটোপ্লাজমের 80% হচ্ছে ওয়াটার আর কি, আর বাকি পোর্শন হচ্ছে বিভিন্ন ধরনের ধরো মলিকুল, যে এনজাইম প্রোটিনস থাকে, এনজাইমস, কার্বোহাইড্রেটস থাকে, লিপিডস থাকে, আয়ন্স থাকে। এই বাদেও সাইটোপ্লাজমের কিছু সলিড স্ট্রাকচার থাকে, যেমন নিউক্লিয়েট, রাইবোজোম, ইনক্লুশনস বডিজ। ওকে, এবং সাইটোপ্লাজমের এরকম একটা এরিয়া থাকে, এই যে নিউক্লিয়েট, যেটা হচ্ছে কি আরেক অন্যভাবে আমরা নিউক্লিয়ার এরিয়া বলি। এখানে কি থাকে, এখানে হচ্ছে ওই সেলের নিউক্লিক অ্যাসিডটা থাকে। অ্যাকচুয়ালি সব সেলেরই নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ। ওকে, সো ডিএনএটা নিউক্লিয়ার এরিয়াতে থাকে আর কি। ওকে, আচ্ছা, এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের এই নিউক্লিয়ার এরিয়ার মধ্যে ডিস্টিংক্ট ডিফারেন্স আছে আর কি। এটা তোমরা
ইউক্যারিওটিক সেল যখন দেখবা তখন খেয়াল দেখবা আর কি যে ইউক্যারিওটিক সেলের যে মানে যেই জায়গাটাতে হচ্ছে ইউক্যারিওটিক সেলে প্রোক্যারিওটিকে না, এটা তো আমরা প্রোক্যারিওটিকে আছি। ইউক্যারিওটিক সেলের যে জায়গাটায় নিউক্লিক অ্যাসিড থাকে ওটা খুবই ওয়েল স্ট্রাকচার, ডিফাইন্ড আর কি, হ্যাঁ, সুন্দর একটা লেয়ার দিয়ে আলাদা করা, সাইটোপ্লাজম থেকে আলাদা থাকে লেয়ার দিয়ে, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে। কিন্তু এই ইয়ার ক্ষেত্রে, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই নিউক্লিয়ার এরিয়াটা ওরকম না, অত ডিফাইন না। হুম, ওই ডিএনএ গুলো সব এক জায়গাতে থাকে, মানে এক জায়গাতে একটু কম্প্যাক্ট হয়ে থাকে, বাট ইটস নট ওয়েল সেপারেটেড ফ্রম দ্য সাইটোপ্লাজম, কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়ার এরিয়াতে। ওকে, ওকে, আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিয়েড গেল, রাইবোজোম। রাইবোজোম কিন্তু সেলের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রাইবোজোম প্রোক্যারিওটিক সেলেও থাকে, ইউক্যারিওটিক সেলেও থাকে, এবং দুই সেলের জন্যই খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার রাইবোজোম। কেন কেন রাইবোজোম ইম্পর্টেন্ট, এনিওয়ান? স্যার প্রোটিন সিনথেসিসের জন্য। এক্স্যাক্টলি, রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। মানে প্রোক্যারিওটিক সেল হোক বা ইউক্যারিওটিক সেল হোক, সবারই তো অসংখ্য প্রোটিন লাগে রে। যে আমরা আমরা যদি আমাদের হিউম্যান বডির কথা চিন্তা করি, আমাদের কত অসংখ্য প্রোটিন দরকার হয়। এই প্রোটিন আমরা কই পাই? এই প্রোটিন হচ্ছে সিনথেসিস করে, আমাদের সেল নিজেই সিনথেসিস করে। এবং পুরা সেল তো আর সিনথেসিস করে না, সেলে যে রাইবোজোম থাকে, রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। দ্যাটস ওয়াই দে আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো রাইবোজোম, দে আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। রাইবোজোম কি দিয়ে তৈরি হয়? রাইবোজোম তৈরি হয় আরএনএ এবং প্রোটিন দিয়ে। ওকে, রাইবোজোম তৈরি হয় আরএনএ এবং প্রোটিন দিয়ে। আরএনএ কিন্তু নিউক্লিক অ্যাসিড। ওকে, সো রাইবোজোম হচ্ছে আরএনএ দিয়ে এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। এই আরএনএ এর আগে ছোট্ট একটা আর দেওয়া আছে, এর মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। বিভিন্ন ধরনের আরএনএ আছে আর কি, হ্যাঁ। সো এদেরকে জাস্ট আলাদাভাবে ডিফাইন করার জন্য ছোট একটা এক্সট্রা লেটার ইউজ করা হয়। যেমন ধরো ট্রান্সফার আরএনএ আছে, সেটাকে বলা হয় টিআরএনএ। মেসেঞ্জার আরএনএ আছে, এটাকে বলা হয় এমআরএনএ। আর এই আরএনএ গুলোকে বলা হচ্ছে আরআরএনএ, কারণ এই আরএনএটা রাইবোজোমে পাওয়া যায়। ঠিক আছে, সো এই আরএনএ এবং প্রোটিন দিয়ে রাইবোজোম তৈরি। এবং এরা হচ্ছে, এদের যে স্ট্রাকচারে দুইটা সাব ইউনিট থাকে আর কি। ঠিক আছে, দুইটা সাব ইউনিট মিলে একটা কমপ্লিট রাইবোজোম তৈরি হয়। এর মধ্যে একটা সাব ইউনিট, এই প্রোক্যারিওটিকের রাইবোজোমের একটা সাব ইউনিট একটু বড়, একটা ছোট। বড়টা হচ্ছে 50S, ছোটটা হচ্ছে 30S, দুইটা মিলে হয় 70S। এই দুইটা মিলে 80 হবে না, হ্যাঁ, এটা অনেক সময় কনফিউশন হয় যে একটা 30, 50 আর একটা দুইটা মিলে তো 80 হওয়ার কথা না, 70 হয় কেমনে? আচ্ছা, এটা এই হিসাবটা একটু ডিফারেন্ট। এই যে ছোট্ট এস দেখতেছো না, এটা হচ্ছে ইউনিট আর কি। ইউনিট মানে হচ্ছে এই যে ওজনের ইউনিট কি, আমরা যে ওজন মাপি না, কেজি না, ইয়েস। যে 1 কিলোগ্রাম, 10 কিলোগ্রাম। তারপরে যে আমরা যে ডিস্টেন্স মাপি, ইঞ্চি দিয়ে মাপতে পারি, ফিট দিয়ে মাপতে পারি। এই এস হচ্ছে একটা ইউনিট আর কি। এই এস ইউনিট দিয়ে এই বায়োলজিক্যাল মলিকিউলের কি বলা যায়, কোয়ান্টিফাই করা হয়, হ্যাঁ। যেমন আমরা ওজন মাপতেছি 10 কেজি, 15 কেজি, ওরকম এস হচ্ছে ওইরকম একটা ইউনিট আর কি। তো এই ইউনিটটা যেভাবে বের করা হয়েছিল সেটার কিন্তু হিসাবটা একটু ডিফারেন্ট আর কি। এস হচ্ছে এসবেডবার্গ বলা হয়। এসবেডবার্গ হচ্ছে একটা সায়েন্টিস্ট, সে হচ্ছে এই ইউনিটটা ইন্ট্রোডিউস করে আর কি, এই মলিকিউলের ভর মাপার মানে মলিকিউলের কোয়ান্টিফাই করার জন্য। ওকে, সো যেই ইউনিটে, যেই সিস্টেমে ইউনিটটা বের করা হয়, সেই সিস্টেমটা এরকম সিম্পল না যে 30 আর 50 যোগ করে 70 হয় না। এই জিনিসটা করা হয়। আচ্ছা, আমি তোমাদের একটু হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, বুঝলে বুঝলা, না বুঝতে অসুবিধা নেই, পরে বুঝবা। সেন্ট্রিফিউগেশন তো জানো না? সেন্ট্রিফিউগেশন ফোর্স, এই সেন্ট্রিফিউগাল ফোর্স জানো না? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল। Yes, sir. হ্যাঁ, এটা তো জানো অ্যাটলিস্ট, অভিকর্ষ বল আর কি। তা আমরা যখন কোনো কিছুকে ঘোরাতে থাকি, রোটেট করতে থাকি, তখন কিন্তু উপর থেকে নিচের দিকে যেতে থাকে সবকিছু। কেন? কারণ অভিকর্ষ বল সবকিছুকে নিচের দিকে টানতে থাকে না, কেন্দ্রের দিকে টানতে থাকে না।
centrifugal force pull everything inside. Okay, so for example, take a test tube, and in that test tube take a liquid and put this molecule and centrifuge them. Because of the centrifugal force, all these molecules will move inside. কিন্তু কে কত ফাস্ট মুভ করবে এটা ডিপেন্ড করে তাদের আকারের উপর। যার সাইজ বড় সে দ্রুত মুভ করবে, যার সাইজ ছোট সে স্লোলি মুভ করবে। ঠিক বললাম? স্যার দ্রুত মানে কি আর পিছিয়ে যাবে? ফাস্ট না, ফাস্ট মানে দ্রুত মুভ করবে, মানে দে উইল মুভ ফাস্টার। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছি। যেটা সাইজ বড় বা ভর বেশি সেটার উপর সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হয় না, যেটা সাইজ কম সেটার উপর সেন্ট্রিফিউগাল ফোর্সের ইফেক্ট কম হয় আর কি। এই জন্য দেখা যায় কোনো কিছুকে যখন রোটেট করা হয়, রোটেট করা মানে কি একটা সেন্টারের উপর বেস করে তো রোটেট করা হবে, তখন হচ্ছে ভারী জিনিসগুলো সবগুলোই সেন্টারের দিকে আসবে, তখন মুভ করবে। ভারীগুলো দ্রুত মুভ করবে, ছোট হালকাগুলো ধীরে ধীরে মুভ করবে। এই ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে এই ইউনিটটা তৈরি, মানে এই ইউনিটটা ইন্ট্রোডাকশন করা হয়, যেটাকে হচ্ছে এসবেটবার্গ, মিস্টার এসবেটবার্গ হচ্ছে এই ইউনিটটা ইন্ট্রোডিউস করে। ওকে, এবং এই ইউনিট অনুযায়ী যখন হচ্ছে এদের কোয়ান্টিফাই করা হয় সাব ইউনিট গুলোকে, তখন দেখা যায় স্মল এই টোটাল রাইবোজোমটার ইউনিট হয় 70s, যখন আলাদা সাব ইউনিট অবস্থায় থাকে তখন একটা হয় 50s, একটা 30s। ওকে, আচ্ছা এইটুকু বুঝলেই হবে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে 30s সাব ইউনিটটা হচ্ছে এক ধরনের আরএনএ মলিকিউল দিয়ে তৈরি, আর 50s সাব ইউনিটটা দুইটা আরএনএ মলিকিউল দিয়ে তৈরি। ওকে, আচ্ছা এমনি হয় কি সেলের ভেতরে না এই দুইটা সাব ইউনিট অলওয়েজ একসাথে যুক্ত থাকে না, তারা একটু সেপারেট থাকে। যখন হচ্ছে প্রোটিন সিনথেসিস করার দরকার হয় তখন তারা একসাথে এরকম যুক্ত হয়ে দে ফর্ম দ্য কমপ্লিট রাইবোসোম। ওকে, তারপর কি, তারপর হচ্ছে এন্ডোস্পোর। এই 70s রাইবোসোম শুধু প্রোক্যারিওটের জন্য না, ইউক্যারিওটের তো ইউক্যারিওট তো আলাদা আর কি, ওদের তো 80s। জি হ্যাঁ, ওটা 80s আর কি। বেসিক কাজ এক, ওই বেসিক স্ট্রাকচারও কাইন্ড অফ সিমিলার, খালি সাইজের ডিফারেন্স আছে আর কি প্রোক্যারিওটের ইউক্যারিওটিকে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে, আচ্ছা এমনি প্রোক্যারিওটিকের স্ট্রাকচার শেষ, এরপর হচ্ছে এন্ডোস্পোর। এন্ডোস্পোর আসলে কি জিনিস? আচ্ছা আমরা স্পোর শব্দটা অনেকে শুনছি না, স্পোর, স্পোর অফ ব্যাকটেরিয়া, স্পোর, স্পোর অ্যাটলিস্ট স্পোর শব্দটা তো অনেকেই আমরা শুনেছি, রাইট? স্পোর, স্পোর আসলে কি ওই যে ওকে, many microbes, okay, not only bacteria, many microbes, they can form a rigid structure, a very dry rigid structure, a dehydrated rigid structure। এই স্ট্রাকচার গুলোকে স্পোর বলা হয় আর কি। এই স্পোর গুলার স্ট্রাকচার এমন হয় যে তারা খুব খুব ডিহাইড্রেটেড হয়, মানে ওয়াটার কন্টেন্ট থাকেই না, তাদের খুব একটা থিক ওয়াল থাকে। সো এর কারণে এই স্ট্রাকচারটা খুব ডিউরেবল হয়, হ্যাঁ রিজিড হয়। তো তারা হচ্ছে অনেক কিছু রেজিস্ট করতে পারে, হিট রেজিস্ট করতে পারে, টক্সিন রেজিস্ট করতে পারে, রেডিয়েশন রেজিস্ট করতে পারে। ওকে, তার মানে খুব ডিউরেবল একটা স্ট্রাকচার। এরকম স্পোর এরকম এমনও আসে যে দে ক্যান আই মিন they can be stable for hundreds of thousands of years. It's possible. ঠিক আছে? So endospore, the spores can remain dormant for thousands of years. So endospore হচ্ছে তারা কিন্তু কখনো করতে পারে না, তারা না মাল্টিপ্লাই করতে পারে না। তারা রিজিড স্ট্রাকচার, ভেরি স্টেবল স্ট্রাকচার, তারা হাজার হাজার বছর ধরে, থিওরিটিক্যালি মিলিয়নস অফ বছর ধরে তারা এরকম স্টেবল থাকতে পারে আর কি। সো অনেক ব্যাকটেরিয়া অনেক মাইক্রো অর্গানিজম আছে তারা স্পোর তৈরি করে, সবাই না। ওকে, সো স্পোর গুলো কখন তৈরি হয়? আন্ডার আনফেভারেবল কন্ডিশন। তার মানে কি দাঁড়ালো যে অনেক মাইক্রো অর্গানিজম তারা হচ্ছে আনফেভারেবল কন্ডিশন যখন হয়, আনফেভারেবল কন্ডিশন মানে এনভায়রনমেন্টাল আনফেভারেবল
কন্ডিশনে তারা এই ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারে যেগুলোকে হচ্ছে এন্ডোস্পোর বলা হয়। ওকে ওকে, সো মেইনলি হচ্ছে এই কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করে, বাট অল্প কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করতে পারে আর কি। ওকে ওকে, এখানে হচ্ছে এন্ডোস্পোর, কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারে কিন্তু। স্যার গ্রাম পজিটিভ কি অনলি গ্রাম পজিটিভ স্পোর তৈরি করে নাকি কিছু কিছু? ওরা না, সব গ্রাম পজিটিভ এন্ডোস্পোর তৈরি করতে পারে না, কিছু গ্রাম পজিটিভ। হ্যাঁ, ওকে তবে যতগুলো এন্ডোস্পোর ফর্মিং ব্যাকটেরিয়া আছে এগুলো বেশিরভাগই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর কি। অল্প কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে যারা এন্ডোস্পোর তৈরি করতে পারে, যেমন এই যে কক্সিয়েলা বার্নেটি, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কিন্তু সে এন্ডোস্পোর ফর্ম করতে পারে আর কি। ওকে, যে ব্যাকটেরিয়াগুলো এন্ডোস্পোর ফর্ম করতে পারে এগুলা এগুলো বাজে জিনিস, অনেক সময় এরা একটু প্রবলেম ক্রিয়েট করে। যেমন ধরে যে অ্যানথ্রাক্সের নাম শুনি না আমরা, অ্যানথ্রাক্স। জি স্যার। অ্যানথ্রাক্স কিন্তু হচ্ছে ওইটা, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ইহা কিন্তু স্পোর তৈরি করতে পারে, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। সো এই জন্য তুমি এদের স্পোর গুলাকে, এরা তো ডিহাইড্রেটেড, তো পাউডারের মতন, স্পোর তো খুব ছোট আর কি, হ্যাঁ একসাথে রাখলে পাউডারের মতোই দেখাবে। সো এগুলোকে হচ্ছে ওয়েপন হিসেবে ইউজ করা যেতে পারে। তারপরে ধরো বেশ কিছু ধরো নাম মনে করে নি ব্যাকটেরিয়ার, টক্সিন প্রডিউসিং কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে ওই দেখেন স্পয়েল ফুড আর কি। যেমন ধরো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, নাম শুনছো নাকি এটাকে? জি স্যার শুনছি। শুনছো নাকি? আচ্ছা, ফারজানা শুধু, আপনি তো শুনবেনই। ওকে, আচ্ছা এই কি জানি হচ্ছে, হ্যাঁ কি জানি, হ্যাঁ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়াটা টক্সিন প্রডিউস করতে পারে, খুবই ডেঞ্জারাস টক্সিন প্রডিউস করে, নিউরোটক্সিন আর কি। হ্যাঁ, তো এরা হচ্ছে স্পোর ফর্ম করতে পারে। স্পোর ফর্ম করে একটা প্রবলেম হচ্ছে, ধরো অনেক খাবারে এরকম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, মানে র ফুডে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম থাকতে পারে তারা, এবং সেখানে হচ্ছে স্পোর ফর্ম করে। র ফুড আমরা কি করি, প্রসেস করি খাওয়ার আগে, রাইট? কারণ র ফুডে ধরো র ম্যাটেরিয়ালে অনেক ধরনের ডেঞ্জারাস ব্যাকটেরিয়া বা প্যাথোজেন থাকতে পারে। সো খাওয়ার আগে আমাদের সেগুলোকে মেরে ফেলতে হবে। আমরা ইউজুয়ালি যে মেথডগুলো ইউজ করি ফুড প্রসেসিং এর সময় টু কিল দ্য হার্মফুল মাইক্রোবস, spore can withstand those kind of treatment. ঠিক আছে, যেমন ধরো পাস্তুরাইজ করা হয় না মিল্ক, মিল্ক তো হচ্ছে পাস্তুরাইজ করা হয়। পাস্তুরাইজেশনের ফলে কিন্তু অলমোস্ট অল দ্য হার্মফুল মাইক্রোবস দে গেট কিল্ড এক্সেপ্ট স্পোর। ঠিক আছে, সো এই স্পোর গুলো যে ওখানে টিকে থাকে এরা পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ স্পোর গুলো হয় কি, এরা যখনই হচ্ছে ফেভারেবল কন্ডিশন পায়, স্পেশালি তারা কিছু পানি পায়, ওয়াটার পায়, তখনই না তারা আবার হচ্ছে ওই ভেজিটেটিভ ব্যাকটেরিয়া তৈরি পরিণত। আচ্ছা, ভেজিটেটিভ সেল মানে হচ্ছে অ্যাক্টিভ সেল আর কি, মানে যারা হচ্ছে অ্যাক্টিভলি গ্রো করতে পারতেছে। ওকে, স্পোর তো মাল্টিপ্লাই করে না, তারা ডরমেন্ট অবস্থায় বসে থাকে। কিন্তু স্পোর গুলো যখনই কিছুটা ওয়াটার কন্টেন্ট পায়, তাদের ফেভারেবল কন্ডিশন পায়, তখন তারা হচ্ছে এরকম স্পোর থেকে ভেজিটেটিভ সেলে চেঞ্জ, ট্রান্সফর্ম করে, চেঞ্জ হয়ে তারা হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারে আর কি। হ্যাঁ, সো এই স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া গুলো এই ধরনের প্রবলেম তৈরি করতে পারে। যেসব প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ফুড স্পয়েলেজ ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করতে পারে তাদের কন্ট্রোল করা ডিফিকাল্ট। হ্যাঁ, দে আর প্রবলেমেটিক। এনিওয়ে, তারপরে কি, আচ্ছা এই স্লাইডটা হচ্ছে এই এন্ডোস্পোর ফর্মেশনের স্টেপ গুলো জাস্ট দেখাইছে আর কি। ওকে, কিভাবে এন্ডোস্পোর ফর্ম হয়। তোমার আচ্ছা, শুরুতেই তো ব্যাকটেরিয়া একদম থাকে না, ব্যাকটেরিয়ার শুরুতে কি, তাদের শুধুমাত্র একটাই নিউক্লিয়ার এরিয়া থাকে যেখানে তাদের ডিএনএটা থাকে। তো এখন কন্ডিশন আনফেভারেবল হয়ে গেল, যখন আনফেভারেবল হয়ে যায় তখন ওই এন্ডোস্পোর ফর্মিং ব্যাকটেরিয়াটা তারা এন্ডোস্পোর তারা হচ্ছে স্পোর ফর্ম করার চেষ্টা করবে। ওকে, সো শুরুতেই তারা যেটা করে, তারা নিউক্লিক অ্যাসিডের একটা কপি বানায়। ওকে, নিউক্লিক অ্যাসিড একটা কপি বানায়, তারপর হচ্ছে
এই যে নিউক্লিক অ্যাসিডের কপি বানালো সেটাকে তারা প্লাজমা মেমব্রেন দিয়ে এরকম সারাউন্ড করে ফেলে আর কি। ওকে, সারাউন্ড করে ফেলে, তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেনের বাইরে তারা হচ্ছে তোমার ওই সেল ওয়াল তৈরি হয়, সবই কিন্তু সেলের ভেতরেই হচ্ছে। হ্যাঁ, সেল ওয়াল তৈরি হয়, তারপর এখান থেকে এই যে স্ট্রাকচারটার ভেতর থেকে সব ওয়াটার কন্টেন্ট বের হয়ে যায় আর কি, বাইরে ডিহাইড্রেটেড হয়ে যায়। ওকে, দেন ফাইনালি সেলটাকে ডিসরাপ্ট করে সে বের হয়ে যায়, আর মাদার সেলটা মারা যায়। ওকে, আচ্ছা, এই যে পুরো প্রসেসটা সেলের ভেতরে হলো, তো এই স্পোর ফর্ম হয়েছে কোথায়? সেলের ভেতরে। এই জন্য এটাকে এন্ডো স্পোর বলা হয়। এন্ডো মানে ভিতরে। ওকে, স্পোর তো স্পোর, আর এন্ডো মানে ভিতরে, এই জন্য এটাকে এন্ডোস্পোর বলা হয়। কারণ এই স্পোরটা তৈরি হয় সেলের ভিতরে, এবং এন্ডোস্পোরে একটা মাদার সেল একটা স্পোর তৈরি করে। ওকে, একটা মাদার সেল একটা স্পোর তৈরি করে, ঠিক আছে? ওকে, এন্ডোস্পোর তো গেল, তারপরে এরপরে কি? এরপরে হচ্ছে ব্যাকটেরিয়া কিভাবে মাল্টিপ্লাই করে। স্যার এই এন্ডোস্পোরটা কি ওই মাদার সেলটা থেকে তৈরি হয়? হ্যাঁ, মানে এই মাদার সেলের ডিএনএটা নিয়ে তারপর সব রিসোর্সেস নিয়ে তারপর ফর্ম হয়? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, রিসোর্স কি বেসিক্যালি তো আসলে নিউক্লিক অ্যাসিডটাই সবকিছু, আসল জিনিস হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো এই মাদারের যে নিউক্লিক অ্যাসিড থাকে সেটার এক্সাক্ট কপিটা তৈরি হয় সবার প্রথমে, এবং এটা মাদার সেলের ভিতরে তৈরি হয় আর কি। বুঝতে পেরেছি স্যার। এবং এন্ডোস্পোর তৈরি করে হচ্ছে যখন এই কন্ডিশনটা আনফেভারেবল হয়ে যায়, মানে তাদের লিভিং কন্ডিশন যখন তাদের জন্য আনফেভারেবল হয় তখনই হচ্ছে স্পোর ফর্ম হয় আর কি। তো এন্ডোস্পোর ফর্মেশনটাকে আমরা বলতে পারি যে ইটস এ মিনস ফর সার্ভাইবিলিটি। ব্যাকটেরিয়া হচ্ছে সার্ভাইভ করার জন্য তার এন্ডোস্পোরটা ফর্ম করে। ওকে, আরেক ধরনের স্পোর আছে, হ্যাঁ, স্পোরাঞ্জি স্পোর বলে, সেটা হচ্ছে পরে আরেকটা চ্যাপ্টারে আছে আর কি। হ্যাঁ, তখন বোঝাবো। মানে বেসিক্যালি স্পোর দুই টাইপের হয়। ব্যাকটেরিয়া দুই ধরনের স্পোর তৈরি করে, একগুলো হচ্ছে এন্ডোস্পোর, আর একগুলোকে বলা হয় স্পোরাঞ্জি স্পোর। স্পোরাঞ্জি স্পোর তৈরির উদ্দেশ্য আবার ডিফারেন্ট। এই এন্ডোস্পোর তারা তৈরি করে হচ্ছে সার্ভাইভ করার জন্য আর কি, আর স্পোরাঞ্জি স্পোর তৈরি করে হচ্ছে ইয়ার জন্য, তোমার ওইটা হচ্ছে আবার ওই মাল্টিপ্লিকেশনের মেথড আর কি, মানে বংশ বিস্তারের জন্য, টু ইনক্রিজ দেয়ার নাম্বার। এন্ডোস্পোরের উদ্দেশ্য কিন্তু সেটা না। এন্ডোস্পোর ইজ নট এ মিনস অফ রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের উদ্দেশ্যে কিন্তু ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করে না। তোমার রিপ্রোডাকশনের উদ্দেশ্যে তৈরি করে হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। ওকে, তো স্যার মনে করেন খুবই আনফেভারেবল কন্ডিশন ব্যাকটেরিয়াটা মারা যাবে, তখন এন্ডোস্পোর তৈরি হবে, লাইক ইন এক্সট্রিম কন্ডিশনস। ইয়া এক্স্যাক্টলি, আনফেভারেবল কন্ডিশনে, মানে যখন সে আর মানে ওই বেঁচে থাকতে পারতেছে না, ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারতেছে না কন্ডিশনে, তখন হচ্ছে এন্ডোস্পোর তৈরি করে। হচ্ছে এন্ডোস্পোরের পরে হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশন কি? ব্যাকটেরিয়া যে হাউ ব্যাকটেরিয়া গ্রো। ব্যাকটেরিয়ার গ্রোথ বলতে আমরা কি বুঝি? আকারে বড় হওয়া নাকি সংখ্যা বৃদ্ধি হওয়া? আমরা যখন বলি যে ব্যাকটেরিয়াল গ্রোথ, হোয়াট ব্যাকটেরিয়াল গ্রোথ মিনস? স্যার সংখ্যায় বড় হওয়া মানে সংখ্যায় বাড়া। এক্স্যাক্টলি, ব্যাকটেরিয়াল গ্রোথ মিনস ইনক্রিজ ইন নাম্বার। ওকে, একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে চারটা হলো। ওকে, তো এখন ইউজুয়ালি, আচ্ছা, ডিফারেন্ট মেথড আছে আর কি, হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের বা সংখ্যায় বাড়ার, বাট মোস্ট প্রমিনেন্ট মেথড, and usually almost all the bacteria they multiply by a process which is called binary fission. Okay, so binary fission হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ার একটা মেথড বা রিপ্রোডাকশনের একটা মেথড। ওকে, বাইনারি ফিশনে কি হয়? জাস্ট হচ্ছে একটা সেল থেকে ভাগ হয়ে দুইটা হয়। ওকে, দিস ইজ বাইনারি ফিশন। এই জন্য এটা না বাইনারি ফিশন হয়, একটা মাদার সেল থেকে দুইটা ডটার সেল তৈরি হয়, এবং এই দুইটা যে ডটার সেল তৈরি হলো দে আর এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য মাদার সেল। প্রসেসটা দেখো, যে প্রথমে একটা হচ্ছে মাদার সেল আছে, সে এখন বাইনারি ফিশন করে সংখ্যা বৃদ্ধি করবে।
সবার প্রথমে যে মাদার সেলের যে ডিএনএটা, সেই ডিএনএ তার দুইটা কপি তৈরি হয়। এই কপি তৈরি হওয়ার প্রসেসটার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ওকে, ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ কপি তৈরি হয়। ওকে, রেপ্লিকেট মানে কি? রেপ্লিকেট করা, এক্স্যাক্টলি একটা আরেকটা জিনিস বানানো। তো ডিএনএ রেপ্লিকেশন মানে এক্স্যাক্টলি ডিএনএ এর আরেকটা কপি বানানো আর কি। ওকে, সো প্রথমে মাদার সেলের ডিএনএটা রেপ্লিকেট হয়ে দুইটা কপি তৈরি হয়। মিনহোয়াইল এই মাদার সেলটা সাইজ একটু বড় হতে থাকে আর কি। ঠিক আছে, বড় হতে থাকে মানে মাদার সেলের ভেতরে যে সেলুলার বিভিন্ন ম্যাটেরিয়াল থাকে সেগুলোর সংখ্যা বাড়তে থাকে, সাইটোপ্লাজমটার পরিমাণও বাড়তে থাকে। ওকে, তারপর আস্তে আস্তে সেপারেট হয়ে যেতে থাকে, মানে একটা থেকে দুইটা হওয়ার প্রসেসটা তৈরি হয়। যে মাঝখান বরাবর যে সেল ওয়াল থাকে না, এই দেখো এই যে মাঝ বরাবর ভেতরের দিকে ঢুকতে থাকে আর কি। ঢুকতে ঢুকতে একসময় তারা দুইটা একসাথে যুক্ত হয়ে যায় এবং সেল দুইটা আলাদা হয়ে যায় আর কি। ওকে, সো এই প্রসেসে যে ডটার সেল তৈরি হয়, দে আর এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য মাদার সেল। আচ্ছা, হিউম্যানের ক্ষেত্রে যে প্রোজেনি বা বাচ্চা, তারা কি তাদের প্যারেন্টস এর মতো হয়? এক্স্যাক্টলি আর দে এক্স্যাক্টলি সেম লাইক দেয়ার প্যারেন্টস? নো স্যার। কারণ কি? কি মনে হয় কারণটা কি? স্যার মেয়োসিস হয়ে তো দুইটা প্যারেন্ট থেকে জিনস আসতেছে, সো যেহেতু একটা ইন্ডিভিজুয়াল থেকে আসতেছে না, দুইজনের কাছ থেকে আসতেছে, ডিফারেন্স থাকে। এক্স্যাক্টলি, এটাই এই জন্যই আর কি। হ্যাঁ, কারণ আমাদের আসলে সবকিছু ডিপেন্ড করে আমাদের জিনের ওপর, মানে নিউক্লিক অ্যাসিডের ওপর আর কি। তা আমরা হিউম্যানরা তো একটা মার থেকে পাই, একটা বাবার থেকে পাই। সো এই জন্য আমরা কখনই আমাদের প্যারেন্টস এর হুবহু সেম হব না। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ডটার সেল বা প্রোজেনির যে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য মাদার সেল। দ্যাটস ওয়াই দ্য প্রোজেনি অর ডটার সেল ইজ এক্স্যাক্টলি সেম লাইক ইটস মাদার সেল। ওকে, এটা কি ধরনের রিপ্রোডাকশন মেথড? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড। কারণ এখানে মেল ফিমেলের ব্যাপার নাই প্রোজেনি তৈরির জন্য। ওকে, এটা নিয়ে কারো কোনো আছে? না স্যার। আরে তোমরা একটু স্লোলি পড়াশোনা করতেছো নাকি? এখন স্লোলি পড়াশোনা করলে হবে? স্যার আমাদের মিড টার্মটা কি লেকচার 6 পর্যন্ত না? হ্যাঁ, লেকচার 6 দাঁড়াও দেখে নিই। এখন আমাদের মিডের আগে তো টাইম আছে তো। স্যার আচ্ছা, বাই দ্য ওয়ে মিড হচ্ছে 24 তারিখে, একটু চেঞ্জও হতে পারে। হ্যাঁ, ইট ক্যান বি চেঞ্জড। আমরা নেক্সট ক্লাসে ফাইনাল ডিসিশন নেব। হ্যাঁ, কি সুধা? মিট কবে হইতে পারে? আচ্ছা, মিডের তো আমরা 24 এ ভাবছিলাম, জি স্যার। কিন্তু 24 এ মনে হয় আরো মিড আছে আর কি। হ্যাঁ, অন্য কোর্সে। ওকে, স্যার 25-26 দিন না, ওই দিন ওই 2 দিনই মিড আছে, 25-26 না প্লিজ। না না 25-26 দিব না। শোনো, MIC 11 সিনিয়র কোর্স হলে আমি এটা এইভাবে কনসিডারও করতাম না। এটা হচ্ছে মানে ফার্স্ট জুনিয়র কোর্স। জি স্যার। মোস্ট অফ দেম আর ফ্রেশার্স, আমি চাই না তার একদিনে দুইটা মিট দেখ আর কি। আচ্ছা আচ্ছা। অ্যাটলিস্ট এই বয়সেই দুইটা মিট একদিনে না দেওয়াই ভালো। টক্সিক ইফেক্ট পড়ে যেতে পারে পড়ালেখার প্রতি, অনীহা জাগতে পারে, সো এটা জাগাতে চাই না আমি। স্যার আমি একদিনে দুটো ফাইনাল দিছিলাম। দিছিলা কবে? স্যার ওই যে সেকেন্ড সরি থার্ড সেমিস্টার মেবি, এত বাজে হইছে সেকেন্ড এক্সামটা। প্রথমটা খুবই ভালো হয়েছে, সেকেন্ডটা পুরো শেষ, ওটা রিটেক। এটা টাফ আর কি। ফ্র্যাঙ্কলি স্পিকিং একদিনে দুইটা মিট দেওয়া তো ইজি না। হ্যাঁ, তাও এখন তো হচ্ছে ওপেন বুক হয়, বাট এই বয়সে আমি চাই না যে তোমরা একদিনে দুইটা মিট দাও। সো চিন্তা করার কোনো কারণ নেই, মানে রিপিট হবে না এমন একটা ডেটই আমরা ফেলবো মিট আর কি। হ্যাঁ, সো নাথিং টু ওরি অ্যাট অল। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে তাহলে ডেটটা ফিক্স করবো। স্যার আমি আরেকটা কথা বলবো। হ্যাঁ জি, বলে ফেলেন। মানে স্যার স্টুডেন্টদের বলতেছি বাকিটা, মানে মাইক 101 এর যদি গ্রুপ থাকে আমাকে একটু অ্যাড করে দিও প্লিজ, মানে ফারজানা সুধা। এই তোমাদের মাইক ওয়ান কোনো গ্রুপ আছে নাকি?
Yes sir, জি আচ্ছা স্যার। আমরা অ্যাড করে দিব না। আচ্ছা তাহলে যে বাবা ফারজানি সুদা তো হচ্ছে তোমাদের বড় আপু, হ্যাঁ ওকে অ্যাড করে দিও। শি ইজ এ ভেরি চার্মিং পারসন, তো ওর কাছ থেকে অনেক ভালো ভালো তোমরা সাজেশন পেতে পারো। ঠিক আছে স্যার আমরা যদি লেকচার 6টা নেক্সট ক্লাসে শেষ করে ফেলি তাহলে আমরা বাকি ক্লাসে রিভিউ করতে পারবো না, যেমন লেকচার 1 to 6 যদি মিড টার্মটা 1 to 6 পর্যন্ত হয় আর কি। মিড টার্মে 7 দিলে কেমন হয়? আচ্ছা আরো তো ক্লাস আছে না মিড থেকে কতগুলো, 7 পর্যন্ত দিয়ে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, যাও এটা আমরা নেক্সট ক্লাসে ডিসাইড করব। আচ্ছা ওকে, যেটা টু বি ফ্র্যাঙ্ক বেসিক্যালি না ব্র্যাকেট যে অনলাইন এডুকেশন, এটা কিন্তু নিয়ম হচ্ছে এরকম অনলাইন ক্লাস নেওয়া না। এটা হচ্ছে যে তোমরা পড়বা, লেকচার দেওয়া থাকবে, তোমরা পড়বা, এখানে আমরা জাস্ট হচ্ছে ডিসকাস করব, হ্যাঁ। বাট যেটা হচ্ছে রিয়েল বাস্তবতা, আমি বুঝি যে ডিফিকাল্ট, এই লেকচার গুলার কোয়ালিটি অত সুবিধার না। সো শুধু ওগুলা পড়ে আসলে বোঝাটা ডিফিকাল্ট রেকর্ডেড ক্লাসগুলো। এই জন্য আমি হচ্ছে ডিটেলস ট্রাই করি যে যতখানি সম্ভব যে ক্লাসে হচ্ছে ডিসকাস করা। সো ডেফিনেটলি আমরা হচ্ছে ওই মিডের আগে যে কোনো ক্লাসে, হ্যাঁ, ওই আগের লেকচারগুলো রিভিউ করতে পারি, ডেফিনেটলি কোনো সমস্যা নেই। বুঝছো? সো নেভার হেজিটেট যে স্যার ঠিক আছে যে আমাদের হচ্ছে একটু ওই মিডের আগে একটু যেই মানে যেমন ধরো আজকে লেকচার 5 নিয়ে ডিসকাস করলাম, নেক্সট ক্লাসে হচ্ছে লেকচার 6 নিয়ে ডিসকাস করবে, এর মানে এই না যে আগের লেকচারগুলো থেকে তোমরা কোশ্চেন করতে পারবে না। আমার যে কোনো ক্লাসে যে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন করা যাবে, বুঝতে পারছো? জি স্যার। তো কোনো সমস্যা নাই, আমরা মিডের আগে যদি দরকার হয় ডেফিনেটলি আমরা রিভিউ করব। আর তোমরা হচ্ছে একটু পড়ে তোমাদের যে কোশ্চেন গুলো বের হবে সেগুলো একটু নোট ডাউন করে রাখো আগের চ্যাপ্টার গুলো থেকে, যাতে আমাকে একটু জিজ্ঞেস করতে পারো। ওকে স্যার। স্যার নেক্সট ক্লাস তাহলে কি লেকচার 6 আর 7 করব নাকি শুধু 6? আপনারা তো ভাইজান পড়েন না ঠিক মতো, না পড়লে তো কেমনি কি। আচ্ছা ঠিক আছে স্যার, দুইটাই পড়ে আসবো। আচ্ছা এই লেকচার 6টা না একটু ভাই এই ভাইজান একটু পড়ে আসেন, লেকচার 6টা এই 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 রেটে আগালে হবে, সিলেবাস শেষ করা ওকে যাবে। স্যার। হ্যাঁ একটু লেকচার 6টা পড়েন, পারলে একটু 7টাও পড়েন, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ কি সুধা কিছু বলতেছেন ভাই? আমি কি আচ্ছা আমি কি মুখস্থ করে আসছে বলছি? আমি বলছি একটু পড়ে আসো আর কি, দেখে রিডিং পড়ে আসো। আচ্ছা স্যার পড়ে আসবো। মানে এর মধ্যে কারণ আচ্ছা এটা বলার কারণ আছে, কারণ এই যে ধরো লেকচার 8, হ্যাঁ লেকচার 8, 9, তারপরে হচ্ছে ধরো লেকচার 11, 12, তারপরে হচ্ছে লেকচার 13, তারপরে হচ্ছে হ্যাঁ এই এই লেকচার গুলো না আমাদের একটু ডিটেলস আলোচনা করা উচিত, একটু সময় নিয়ে আর কি। তো এই জন্য হচ্ছে এই টাইপের লেকচার যে 5, 6, 7 এগুলো একটু কম সময় নেওয়া উচিত আর কি, যাতে আমরা ওই ইম্পর্টেন্ট লেকচার গুলোতে একটু বেশি সময় নিতে পারি। এই দয়া করে ভাই 6, 7 এই যে অনেকদিন টাইম আছে মাঝখানে, সেই রবিবারে ক্লাস না, হ্যাঁ। তো দয়া করে একটু হচ্ছে এগুলো একটু ইয়া করে আসো, হ্যাঁ একটু দেখে আসো, যাতে আমরা একদিনে শেষ করে ফেলতে পারি 6 আর 7। ওকে, স্পেশালি লেকচার 6 এগুলো Okay, সব sir. পুরো জিনিস, হ্যাঁ আচ্ছা স্যার এগুলো তোমরা এমনি পারবা, আর সাথে একটু এক্সপ্লানেশনের দরকার আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে বিদায় নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার।